ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায় আমেরিকা ও ভারত। সম্প্রতি ভারত থেকে ভারতে যে আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত ছিলেন এরিক গার্সেটি, উনি এমন মন্তব্য করেছেন। মন্তব্যটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, সঙ্গে আছে আমি সুপ্রিয় শেখদার। সেলিম খান, শুরুতেই চলে যাই একদমই প্রাসঙ্গিক প্রশ্নে যে আমেরিকা ও ভারত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এই পরিস্থিতি দেখতে চায়, আসলে কেন? প্রথম দুটো জিনিস এখানে, একটা হচ্ছে যে গণতন্ত্র দেখতে চাইলে আপনাকে নির্বাচন হচ্ছে তার একটা বড় মাপকাঠি, এবং নির্বাচনটা কেমন হচ্ছে, নির্বাচনটা কিভাবে হচ্ছে, কারা অংশ নিচ্ছে, সব কিছুই কিন্তু এই গণতন্ত্রের মাপকাঠি। ঠিক আছে, গণতন্ত্রের একটা প্রধান মাপকাঠি যদি বলি। তো স্বাভাবিকভাবে যে কোনো দেশে গণতন্ত্র যদি চায় যে প্রতিষ্ঠা করতে, তাহলে সবাই চাইবে যে সেখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এটি চাওয়ার মধ্যে কিছু নেই। এখন কথাটা হলো যে আমেরিকা বক্তব্য কেন, বা আমেরিকা এক্ষেত্রে কথা বলছে কেন। মূল জিনিস হচ্ছে যে আমেরিকায় যিনি আমেরিকান রাষ্ট্রদূত যিনি ভারতে আছেন এখনো পর্যন্ত, উনি খুব দ্রুত বিদায় নেবেন, এরিক গার্সেটি। এরিক গার্সেটি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলা যায়, তাহলে বলতে হবে যে উনি কিন্তু আসলে ডেমোক্র্যাট দলের সদস্য, এবং ডেমোক্র্যাট দলের সদস্যই শুধু না, উনি লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র ছিলেন। লস অ্যাঞ্জেলেস বিরাট শহর, এবং ওর মেয়রের গুরুত্ব কিন্তু খুব বড়। অনেকে কিন্তু যেরকম আপনার নিউ ইয়র্কের মেয়র পদ থেকে সরাসরি মানে আমেরিকায় ইয়ে কী বলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো লোকও কিন্তু গেছেন। ফলে আমেরিকায় এই পদগুলো কিন্তু খুব ছোটো খাটো কিছু না, বিশেষত বড় শহরের ক্ষেত্রে। দুই হচ্ছে যে আমেরিকান যে সেই ফরেন পলিসি, তাতে কিন্তু কিছু কিছু জায়গা আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরি দিল্লি, বেইজিং, মস্কো, লন্ডন, এরকম বেশ কিছু শহর আছে, দেশের রাজধানী আছে, যে রাজধানীতে কিন্তু তাদের নিয়োগটা হয় একেবারেই পলিটিক্যাল নিয়োগ। এর আগে দেখবেন অনেক সময় ভারতে বা চীনের রাজধানী বেইজিংয়ে নিয়োগ পেয়েছেন, তিনি হয়তো সিনেটর ছিলেন, তিনি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। এইরকম গুরুত্বপূর্ণ, মানে এমন না যে তাকে ফরেন সার্ভিস থেকে আসতে হবে। এই নিয়োগগুলো অনেকটাই হচ্ছে কিন্তু পলিটিক্যাল নিয়োগ। ফলে এই পলিটিক্যাল নিয়োগের লোকজন যখন কথা বলেন, তার কিন্তু একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন বা পলিটিক্যাল গুরুত্ব থেকে যায়। ফলে এরিক গার্সেটি যেটা যাওয়ার সময় বলছেন, সেটা কিন্তু মানে একেবারে শুধুমাত্র তার ব্যক্তিগত কথা, এটাও যেমন ধরার ইয়ে নেই, আবার শেষ সময় বলে যাচ্ছেন, এটা ঠিক আছে। তো এর মধ্যে আপনার হয়তো মনে আছে যে কিছুদিন আগে জ্যাক সুলিভান ঘুরে গেছেন, ভারত ঘুরে গেছেন 2 দিনের সফরে, এবং সুলিভান সফর কিন্তু ভারতের পক্ষ থেকে খুবই একটা রাগ ঢাকের মধ্যে একটা গোপনীয়তার মোড়কে মোড়া ছিল, যে কোনো কথা বলা হচ্ছে না, কিছু হচ্ছে না। তারপরে সুলিভান গিয়ে আপনার হোয়াইট হাউসে একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে এক ভারতীয় সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি বলছেন হ্যাঁ আলোচনা হয়েছে, এমনকি তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তন, এখানে আমেরিকার হস্তক্ষেপের নিয়ে কোনো কথা হয়েছে কিনা। তিনি বলছেন হ্যাঁ, ভারত এই ইয়েটা জোরে সোরে তুলেছিল, কিন্তু আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি, এবং যে এখানে কোনো আমেরিকার ভূমিকা ছিল না। এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়েও যে এখানে একটা উত্তপ্ত করার চেষ্টা আমেরিকা করছে বলে ভারত অভিযোগ করেছিল, সে কথাটাও কিন্তু আপনার সুলিভান বলে দিয়েছেন তার সাক্ষাৎকারে। ঠিক আছে, এবং সাক্ষাৎকারে বলার পরে উনি সবগুলোই অভিযোগ কিন্তু খুব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন, যে আমেরিকার কোনো ধরনের কোনো কি বলবো যে উস্কানি বা যেটাই বলি না কেন, বা তার সঙ্গে সংশ্লিষ্টতা কোনো কিছুই ছিল না। কিন্তু পরবর্তীতে গার্সেটি আবার কিন্তু, যিনি ওই বৈঠকে এই আপনার সুলিভানের সঙ্গে যে ভারতীয় কর্মকর্তাদের বৈঠকে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, এবং বিশেষত অজিত দোভালের সঙ্গে বৈঠকে, ভারতের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে বৈঠকে, এবং উনি তার সঙ্গে পরিষ্কার খোলাখুলি কথা বলছেন যে বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে না হয়েছে এই বিষয়ে কথা বলেছেন। এরপরে গতকাল যেটা হয়েছে, গতকাল আপনার একটি ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম, এটার নাম ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ, ওরা বলে উইএন, WION এই নামে। তো এইখানে একজন সাংবাদিক কিন্তু আপনার
এরিক গারসেটির সঙ্গে কথা বলছেন এবং বলা হচ্ছে যে উনি দাবি করেছেন যে এই এরিকের দেয়া এটাই সর্বশেষ সাক্ষাৎকার। এবং ওনার সাক্ষাৎকারটা যদি লক্ষ্য করেন, আপনি যদি ওইখানে পড়েন, তাহলে ওনার সাক্ষাৎকারের লক্ষ্য কিন্তু বাংলাদেশ না। উনি সাক্ষাৎকারের লক্ষ্য হচ্ছে যে ভারতের ইন্টারেস্ট। ভারতের ইন্টারেস্ট কোথায়? ভারতে মানে একজন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী, যাকে বলা হয় যে 2008-এর মুম্বাই হামলার সঙ্গে যুক্ত, এই লোককে দেয়া হবে কিনা, প্রত্যর্পণ করা হবে কিনা, ভারতের হাতে তুলে দেওয়া হবে কিনা, যে কিনা এখন আমেরিকায় জেল খাটছে। তারপরে ধরেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে এইসব নিতে নিতে একদম শেষ প্রশ্নে কিন্তু বাংলাদেশের বিষয়টি এসেছে। তখন তিনি বলেছেন যে আমেরিকা এবং ভারত দুই দেশই চায় যে বাংলাদেশ একটা সফল সুন্দর রাষ্ট্র হোক, এবং এই জন্য এই দেশে একটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হোক। এটা কিন্তু উনি কোনো ভারত সরকারের সঙ্গে আলোচনাও না, বা কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি পর্যায়ে আলোচনা না, উনি একজন সাংবাদিকের সঙ্গে কথাবার্তার ছলে এই কথাটা বলেছেন। আচ্ছা সেলিম খান, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, বাংলাদেশের কোনো নির্বাচন নিয়ে আগে কখনো এরকম হয়েছে যে কোনো দেশ থেকে চাইছে যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক? দেখুন, আমাদের যখনই নির্বাচন হয়েছে, মুশকিলটা হলো যে আমরা এই নির্বাচনের বিষয়টা কখনো সেটেল করতে পারিনি। সমস্যাটা আসলে এইখানে। আমরা যে নির্বাচনের বিষয়টা মানে একটা সুষ্ঠু সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টা সেটেল করতে পারতাম, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠতো না। আপনি দেখেন গতবারের এই যে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের কথা বলি, সেখানে কিন্তু কোনো দেশ তাদের প্রতিনিধি পাঠায়নি, এবং তার মানে তারা কেউই ওই নির্বাচনটাকে মানে দেয়নি, ভালোভাবে দেখেনি, তারা ওইটাকে মান্যতাও ওইভাবে দেয়নি। হয়েছে আপনি যদি 2018 দেখেন, সেখানে মানে এক ধরনের রিজিডিটি ছিল। তারপরেও সামান্য কারা প্রতিনিধি দল পাঠায়, ইউরোপীয় ইউনিয়ন পাঠায়, আপনার আমেরিকা পাঠায়, আমেরিকার বিভিন্ন গোষ্ঠী যারা থাকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে বা এরকম দেশগুলোকে নিয়ে কাজ করে, তারা তাদের প্রতিনিধি দল পাঠায় যে নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হচ্ছে কিনা এটা দেখার জন্য। তো এটা কিন্তু তারা সবসময়, আপনি এবারের নির্বাচনেও যদি দেখেন, মানে আমি 2024-এর সর্বশেষ নির্বাচনের কথা বলছি, তারা কিন্তু বলছে যে তারা তখন নির্বাচনের সময়সীমা নিয়ে কখনো বলেনি। তখন ছিল যে সব দলের অংশগ্রহণ হবে কিনা, এবং সব দলের অংশগ্রহণ কিন্তু প্রতিটি বার সেই আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন আপনার পিটার হাস কিন্তু প্রত্যেকবার যেতেন, এবং তার সাংবাদিকরা তাকে ধরলেই তিনি বলতেন যে আমরা চাই যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। ফলে এই চাপটা কিন্তু আপনার বাংলাদেশের উপর সবসময়ই ছিল, সবসময় আছে, এবং আমি মনে করি এজন্য আমাদের দায় অনেক বেশি, কারণ আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথ কিন্তু তৈরি করতে পারেনি, একটা পদ্ধতি তৈরি করতে পারেনি যে যাতে সবার বিশ্বাসযোগ্যতা। আমার দেশের মানুষই বিশ্বাস করে না, তো বাইরের লোক বিশ্বাস করবে কিভাবে? সেলিম খান, আমি দেশের প্রসঙ্গ থেকে এবার যদি একটু বিদেশে যাই, এই যে ভারত আমেরিকা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, এরকম চাওয়া কি অন্য কোনো দেশের ক্ষেত্রে হয় কখনো? দেখেন, একটা খুব এই বাংলা আমরা কথায় কথায় বলি, মানে এটা একটা প্রবাদ তুল্য কথা হয়ে গেছে যে গরিবের বউ সবার ভাবি, ঠিক আছে? তো আপনি যখনই এটা করতে পারবেন না, তখনই কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আপনি যখন অন্যের উপর নির্ভরশীল থাকবেন, তখন কিন্তু বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দেশ হোক, সংগঠন হোক, তারা কিন্তু আপনার কাজে নাক গলানোর চেষ্টা করবে। এখন আপনাকে এই মুহূর্তে উদাহরণ দিই যে দক্ষিণ কোরিয়ায় একটা বিরাট পলিটিক্যাল টার্মোয়েল চলছে, প্রেসিডেন্ট দুইজন প্রেসিডেন্ট কিন্তু সেখানে ইমপিচমেন্টের শিকার, ঠিক আছে? মানে একটা পার্লামেন্টের সঙ্গে প্রেসিডেন্টের একটা তুমুল লড়াই চলছে, কিন্তু দেশটা কিন্তু ঠিকভাবে এগিয়ে চলেছে, কারণ তার এই শাসন ব্যবস্থায় কে আছেন, এবং সরকারি অফিসগুলো বলেন, মানে আইন বলেন, যে মানে বিচার বিভাগ বলেন, কোনো কিছু চলতে কিন্তু ওই দেশটা চলায় কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে দেশটা অত্যন্ত সম্পদশালী, দেশের মানে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, সেখানে কোনো দরিদ্র মানুষ নেই, বরং অনেক সমৃদ্ধ। ফলে এই দক্ষিণ কোরিয়া নিয়ে কিন্তু আপনি দেখবেন না কেউ কোনো আমেরিকা বা কেউ কোনো টু শব্দ করছে, তারা কিন্তু কেউ এই আমেরিকা বা ইউরোপ বা অন্য দেশেরা কার বিষয়ে কথা বলে হচ্ছে পাকিস্তান নিয়ে, কথা বলে দক্ষিণ মানে আফ্রিকার দেশগুলোকে নিয়ে, কথা বলে লাতিন আমেরিকা ভেনিজুয়েলা নিয়ে, ঠিক আছে? আবার এক একজনের সঙ্গে তারা এক এক রকম কথা বলে। বাংলাদেশ নিয়ে যে কথা বলে সেটা পাকিস্তান নিয়ে সঙ্গে বলে না, মানে তাদের এই কথার মধ্যেও ইউনিফর্মিটি নেই।
এটা হচ্ছে তাদের স্বার্থের স্বার্থের সঙ্গে যেটা যায় সেটুকুই তারা বলেন, এবং এটা বলেনই শুধু ওই যে আবারও বলছি যে আমাদের দুর্বলতার কারণে। আমরা যদি দুর্বল না হই তাহলে আসলে এই মানে থাকবে না। আচ্ছা সেলিম খান, আপনি শুরু থেকেই বলে আসছিলেন যে বাইরের দেশগুলো কেন আমার দেশে সুষ্ঠু নির্বাচন চায়। এই জায়গাটা আমি আপনাকে আরেকটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের সম্প্রতি যে জুলাই অভ্যুত্থান বলা হচ্ছে, জুলাই বিপ্লব বলা হচ্ছে, সেই বিপ্লবে আমেরিকার মদত আছে বলে একটি অভিযোগ শোনা যায়। সেই আমেরিকাই আবার বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে যদি বলি এইটা একটা হচ্ছে অভিযোগ, এই অভিযোগ যারা এর মানে এই জুলাই মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছেন বা ক্ষমতাচ্যুত হয়েছেন বা ক্ষমতা হারিয়েছেন, এখন নিপীড়িত হচ্ছেন, তারা এই অভিযোগটা আপনার করে থাকেন, একটা অভিযোগ। আর একটা হচ্ছে যে আপনার এই আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা সর্বক্ষণই তারা বলে যাচ্ছেন যে এই সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা মাঝখানে পজিশনে আছি। আমরা কার সংশ্লিষ্টতা আছে কার সংশ্লিষ্টতা নেই এটা আসলে বলা কঠিন। তবে যার সংশ্লিষ্টতা থাক না কেন, আমি শুধু একটি কথাই বলবো যে এখানে কিন্তু এই ধরনের একটা ক্ষেত্র কিন্তু প্রস্তুত ছিল। 2024 নির্বাচনটা এতই একপক্ষীয় হয়েছিল যে মানুষ এইটা পরে আপনার বিভিন্ন ব্যাংকের খারাপ অবস্থা, অন্যান্য আরও অনেকগুলো বিষয় আস্তে আস্তে যুক্ত হওয়ার কারণে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে কেউ যদি মদত দিয়েও থাকে, তো পরিস্থিতিটা আসলে থাকতে হবে। পরিস্থিতি না থাকলে কখনোই কেউ বাইরে থেকে, আপনি যদি আমার উপর ক্ষুব্ধ থাকেন তাহলে পেছন থেকে কেউ আপনাকে যদি উস্কানি দেয় তাহলে আপনি আমার উপর হামলা করতে পারেন, কিন্তু আপনি যদি আমার উপর ক্ষুব্ধ না থাকেন তাহলে কিন্তু আপনি কখনো আমার উপর হামলা করবেন না। মানে বিষয়টা বল, এখন আমেরিকা ধরেন সে আমি যদি ধরেও নেই যে এইরকম কিছু ছিল, তারপরে তাদের স্বার্থ ও স্বার্থের পরিবর্তন হয়। এক সময় এক এক স্বার্থ এক একবারে মনে হয়, কখনো যেই যে আপনি যদি ইসরায়েলের বিষয়টাই দেখেন, এক সময় ইসরায়েলকে মানে একদম ওপেন চেক দেওয়া হয়েছে যে তুমি যা খুশি তাই করো, ব্ল্যাঙ্ক চেক যেটা বলে, যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে যে তুমি যা খুশি তাই করো, মানে একেবারে গাজা হোক যে কোনো জায়গায় তুমি মেরে ফাটিয়ে ফেলো। কিন্তু আবার এই শেষ মুহূর্তে এসে কিন্তু বাইডেন এবং ট্রাম্প দুইজনে মিলে ইয়েকে বাধ্য করছেন যে তোমাকে যুদ্ধবিরতিতে মানতে হবে। এখনো পর্যন্ত মনে হয় যে এই নেতানিয়াহু গড়িমসি করে যাচ্ছেন, কিন্তু তিনি কতদিন গড়িমসি করতে পারবেন সেটাও একটা বিষয়। তো জিনিস হচ্ছে যে তাদের স্বার্থের দেখেন, এই গত 2 বছর গত 15 মাস ধরে যে স্বার্থ ছিল, এই 15 মাসের মানে আপনার গত 12-13 মাস পর থেকে কিন্তু এই স্বার্থ কিন্তু আস্তে 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 চেঞ্জ হয়। ফলে তাদের মধ্যেও চেঞ্জ আসবে না তা তো না। 2 নম্বর হচ্ছে যে আমেরিকায় শাসকের একটা পরিবর্তন হচ্ছে। আমি এটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেলিম খান, যে যারা বাংলাদেশ থেকে চলে গেছে কিংবা আমি ক্ষমতাসীন যারা ছিল আওয়ামী লীগ, তাদের একটি ধারণা যে বাইডেন প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেই। আবার ভারতে যে আমেরিকান বিদায়ী রাষ্ট্রদূত, তিনি আবার নির্বাচনের কথা বলছে। মানে বিষয়টি কি এরকম যে প্রশাসক পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের প্রতি স্বার্থর জায়গা পরিবর্তন হচ্ছে, নির্বাচনের জন্য প্রেশার দেওয়া হচ্ছে? একটা হচ্ছে যে যেটা ধরেন আমাদের মানে এটা বলেছিলেন যে বিশিষ্ট আইনজীবী স্বাধীন মালিক, যে আমরা সবসময় নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবি, কিন্তু আমরা যে এতটা গুরুত্বপূর্ণ না এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। তো সেটা একটা। 2 নম্বর হচ্ছে যে বাইডেন প্রশাসন, মানে আপনি বলছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেন প্রশাসন বা বাইডেনের ব্যক্তিগত সম্পর্ক ছিল, আসলে এইখানেই কিন্তু গোলটি পেকেছে। একই অভিযোগ কিন্তু ভারতের বিরুদ্ধেও, যে শেখ হাসিনার সঙ্গে ভারতের নেতৃত্বের একটা সুসম্পর্ক ছিল বা আছে এখনো। তো প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটা দেশ, এর 18 কোটি মানুষ আছে। তারপরে দুটো দেশের মধ্যে সম্পর্ক হবে, দেশে দেশে মানুষে মানুষের সম্পর্ক। আপনি কেন মানে পার্টিকুলার ব্যক্তি ধরে কেন সম্পর্ক হবে কেন? তারপরে আমেরিকার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসছেন। তিনি আসার আগেই যে কাজ শুরু করেছেন, তিনি আগেই অনেক কথা বলেছেন, আর আসার পরে যে প্রেসক্রিপশন দিচ্ছেন এ তো মানুষ দেখেই আটকে উঠছে। ফলে উনি বাংলাদেশ নিয়ে কি ভাবছেন এটা বা তার প্রশাসন ভবিষ্যতে কি করবে এটা নিয়ে আগাম মন্তব্য করা বোকামি ছাড়া কিছু না। কিন্তু যে ইঙ্গিত মানে আমেরিকানদের যে বিদায়ী রাষ্ট্রদূত যেটা বলে গেলেন, তার থেকে খুব পরিবর্তন এখানে আসবে বা নাও হতে পারে। আবার হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশ বিষয়টা তার কাছে কোনো হেডেক বলে তিনি মনে করছেন না, এটা এরকম হতে পারে। আচ্ছা,
এবার একটু নির্বাচন প্রসঙ্গে আসি, যে গত 16ই ডিসেম্বর আমাদের প্রধান উপদেষ্টা একটি ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচন কবে নাগাদ হতে পারে, যদিও সেটি সুস্পষ্ট না। এখন আমেরিকা এবং ভারত যৌথভাবেই বাংলাদেশে একটি নির্বাচন চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে, এবং ডক্টর ইউনূসের দেওয়া যে রোড ম্যাপ সে অনুযায়ী কি ডক্টর ইউনূসের উপর চাপ বাড়ছে? দেন এইটা যদি এখন আমরা খুব মানে কি বলবো, যে কোনো কিছুতে একটা প্রতিপক্ষ বা শত্রু বা কারো কাঁধে বন্দুক রেখে গুলি করার মতন লোক খুঁজতে থাকি। এখন একজন মার্কিন রাষ্ট্রদূত কথা বলেছেন, এটা যেমন সত্য, তেমন ভারত আমেরিকা চায়, ভারত আমেরিকা চাইতেই পারে, সে চাইলে তো তার মতো চাক, অসুবিধা কি। কিন্তু জিনিসটা হলো যে ওদের চাপ আছে না আপনার ভেতরের চাপ আছে। আপনি যদি দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন যে অনেকগুলো যদি কিন্তু দিয়ে যে ডিসেম্বর 2025 অথবা 26-এর মাঝামাঝি নির্বাচন হবেই, এই নির্বাচনটা কোন নির্বাচন সেটা নিয়ে কিন্তু কিছু বললেন না, তখন কিন্তু আর একটা ধোঁয়াশা হলো। এরপরে তার যে প্রেস উইং থেকে অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু দেখেন তারপরে কিন্তু বিএনপি সংবাদ সম্মেলন করে একদম তাদের স্থায়ী কমিটির মিটিং করলো দলটি, এবং মিটিং করার পরে তারা স্পষ্ট বলে দিল যে তারা চায় 2025-এর মাঝামাঝি নির্বাচন হোক, এবং এই 2025-এর মাঝামাঝি মানে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হোক। এই নির্বাচনে কোনো ধরনের কোনো অসুবিধা তারা দেখেন না, এবং যত দ্রুত সম্ভব রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর। আপনি যদি দেখেন এই সরকারের সমর্থক বলে পরিচিত জামাতে ইসলামী, যারা একটা বড় শক্ত অবস্থানে আছে সরকারের পেছনে, তারাও কিন্তু তাদের নেতারাও কিন্তু বলছেন 2025-এর মধ্যে নির্বাচন দিতেই হবে। আচ্ছা, বিএনপি আছে 6 মাস আগে, ওরা আছে হয়তো 6 মাস পরে। বেশি দুটো বড় রাজনৈতিক শক্তি কিন্তু নির্বাচনে চাচ্ছে। আপনি যদি গতকালকের মিটিংও দেখেন, সবাই কিন্তু চায় যে একটা রাজনৈতিক, সবাই রাজনীতির কথা বলছি, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডকে তো ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এছাড়া আপনি আর রাজনৈতিক কর্মকাণ্ড কি হবে? সেটা আপনার জাতীয় সংসদ নির্বাচন, সেটা স্থানীয় সরকার নির্বাচন, সব নির্বাচন। তো আপনাকে যদি মূল স্পিরিটটা যদি আমি যদি দেখি, 2024-এর যে 5 আগস্টের যে আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন, তার স্পিরিটটা যদি দেখি, তার স্পিরিট হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেয়া। সেই অধিকারকে যদি ফেরত দিতে হয়, এখন ফেরত দেওয়ার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে সংস্কার না, কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো আমার মনে হয় যে ভারত বা আমেরিকা যাদের করে এই বাইরের দেশের চাপের চেয়ে কিন্তু আমার দেশের ভেতরে কিন্তু রাজনৈতিক দলগুলো ক্রমেই চাপ তৈরি করে যাচ্ছে, এবং তারা এই চাপ তৈরি করে যাবে বলে আমার ধারণা, যে সরকারের উপর যাতে দ্রুত নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের শঙ্কা না তৈরি হয়, সেই জন্য কিন্তু তারা এই কাজ, এবং তাদের দেখেন আপনি গত কয়েকদিন ধরে কথাবার্তা যদি ফলো করেন, তাহলে কিন্তু মুখ্য জিনিস আপনার 5 আগস্টের পরে বিএনপির যদি তাদের বক্তব্য দেখেন, তারা চেয়েছিল 3 মাসের মধ্যে একটা নির্বাচন, সেটা কিন্তু পেছাতে অলরেডি সরকারের 5 মাস বয়স পার হয়ে গেছে। আপনার তারা আরো 1-1.5 বছর নানা সংস্কার নানা কথা বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু এত ধৈর্য আসলে সব যদি একটা অরাজনৈতিক অনির্বাচিত সরকার করবে, তাহলে রাজনৈতিক সরকার তো আসলে কোনো দরকার নাই। তাহলে রাজনীতি করে লাভ কি? তাদের তো কিছু দায়িত্ব, তাদের কিছু আছে, এজেন্ডা আছে, তাদেরও কিছু কথা বলার আছে। ফলে আমি মনে করি যে এই সরকারের উপর বাইরের চাপের চেয়ে দেশের ভেতরের চাপ অনেক বেশি, এবং তাদেরকে সেই চাপ মোকাবেলা করতে হবে ভবিষ্যতে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbt.com।